এ পর্যায়ে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। দেশজুড়ে চলমান নানান ঘটনা প্রসঙ্গে আরও জানাবেন তিনি। সাইদ, শুনতে পাচ্ছি, বলুন। আপনাকে প্রথম যে খবরটি আসলে জানাতে চাই সেটি হলো কেন্দ্রীয় ব্যাংকে দুদকের তল্লাশি। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে অর্থনীতিতে, আর্থিক খাতে এবং ব্যাংক পাড়ায়। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক, আপনি জানেন যে বাংলাদেশে ব্যাংকিং খাতে জালিয়াতি, দুর্নীতি ঠেকাতে কিন্তু কাজ করে। সেই সংস্থায় কিন্তু দুর্নীতি ঠেকাতে আরেকটি সংস্থা যারা কাজ করে, আসলে জাতীয় দুর্নীতি ঠেকাতে যারা কাজ করে, তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। মূলত একটি লকার ইস্যুকে কেন্দ্র করে বিষয়টি বড় হয়েছে। আপনি জানেন যে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের একজন সাবেক শীর্ষ নির্বাহী, যিনি ডেপুটি গভর্নর হিসেবে কাজ করেছেন, এসকে চৌধুরী, তার বেশ কিছু সম্পদের খোঁজ পাওয়া গেছে যেগুলো আসলে জ্ঞাত আয় বহির্ভূত। সেটিকে ধরেই কিন্তু আসলে দুর্নীতি দমন কমিশন সতর্ক হয়ে পড়ে এবং মনে করছিল যে তারা কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু কর্মকর্তা হয়তো বা বেআইনিভাবে সম্পদ অর্জন করেছেন। এবং এটি তারা দেখতে পায় যখন এসকে চৌধুরীর লকারগুলো তল্লাশি করতে কেন্দ্রীয় ব্যাংকে যায়। তারপরে কিন্তু আসলে তারা নজরে পড়ে তাদের যে প্রায় ৩০০ লকার রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের। আজ দুদকের একটি টিম কিন্তু এসব লকার তল্লাশি করতে যায়। যদিও দুদক একটি তালিকা নিয়ে গিয়েছিল, সেই তালিকায় যে ২৫ জনের কথা বলা হচ্ছে তাদের লকার কিন্তু পাওয়া যায়নি, কিন্তু ৩০০ লকার রয়েছে এটি আগেই কিন্তু নিশ্চিত হওয়া গেছে। এই নিয়ে আসলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা, যারা সৎ কর্মকর্তা, তারা কিন্তু অনেকটাই বিব্রত। মনে করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাপকভাবে ভাবমূর্তি সংকটে পড়ছে। আপনি জানেন যে আসলে বাংলাদেশে ব্যাংকিং খাতে যে এই যে হাবুডুবু পরিস্থিতি, দুর্দশায় পড়েছে পুরো ব্যাংকিং খাত, এর দায় কিন্তু আসলে কেন্দ্রীয় ব্যাংকের উপরে বর্তায়। কারণ ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা, ব্যাংকিং খাতে শাসন ব্যবস্থা নিশ্চিত করবার কাজটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে। সেই সংস্থায় যদি আসলে অনিয়ম, দুর্নীতি যদি ছায়া পড়ে, সেটি কিন্তু আসলে পুরো ব্যাংক ব্যবস্থা এবং অর্থনীতির জন্য সেটি একটি কালো অধ্যায় তৈরি হচ্ছে। যার কারণে কিন্তু ব্যাংকিং খাতে এই যে আমরা পতন দেখছিলাম, এটি নিয়ে কিন্তু বিশ্লেষকরাও কিন্তু সবসময় সমালোচনা করে আসছেন। এবং এই পর্যায়ে এই যে দুদকের তল্লাশিতেও কিন্তু নতুন করে বিষয়টি কিন্তু আলোচনা তৈরি করেছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের এক শ্রেণীর কর্মকর্তারা মনে করছেন যে দুদক অনেকটা ইচ্ছাকৃতভাবে এবং ইন্টেনশন নিয়ে কিন্তু আসলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমকে প্রশ্নমুখে ফেলতে চাচ্ছেন। যদিও দুদক কিন্তু আসলে সবসময় বিষয়টিকে অন্যভাবেই বলছে। তারা মনে করছে যে সুশাসন নিশ্চিত করবার অংশ হিসেবেই কিন্তু তারা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যে লকারগুলো রয়েছে সেগুলো তারা তল্লাশি করছে। এটি একটি খবর। দ্বিতীয় খবর আপনাকে দিতে চাই, অর্থ উপদেষ্টা আপনি জানেন যে আজকে কথা বলেছেন সচিবালয়ে যারা কর্মরত সাংবাদিক আছে তাদের সংগঠনের একটি নিয়মিত ব্রিফিংয়ে তিনি গিয়েছিলেন। সেখানে তিনি সামষ্টিক অর্থনীতি, ব্যাংকিং খাত, এনবিআর এর রাজস্ব আদায় কাঠামো সব নিয়েই কিন্তু আলোচনা করেছেন। তবে মোটা দাগে যেটি বড় হয়েছে, আপনি জানেন যে মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক দিন, প্রায় ৩ বছর কিন্তু রীতিমতো কষ্টে আছে। ঠিক সেই মুহূর্তে মানুষ যখন কষ্টে আছে, মানুষের আয় যখন বাড়ছিল না, জীবনযাত্রার ব্যয় সামাল দিতে যখন মানুষ হিমশিম খাচ্ছিল, তখন কিন্তু এই অর্থ উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তী সরকার একটি আচমকা উদ্যোগ নেয় শুল্ক কর বাড়ানোর। সেটি নিয়ে সারা দেশেই কিন্তু তীব্র প্রতিক্রিয়া হয়। আজকের এই সংবাদ সম্মেলনেও কিন্তু অনেক সাংবাদিক বিষয়টি জানতে চেয়েছেন। যদি অর্থ উপদেষ্টা তার যে পদক্ষেপ সেটির পক্ষেই সাফাই গিয়েছেন, কিন্তু এটি সত্য যে আসলে অনেকেই কিন্তু বলছে বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া, সেটি বিশ্লেষক বলেন বা সাধারণ মানুষ বলেন যে আসলে সরকার তার আয় বাড়াতে, তার রাজস্ব বাড়াতে কিন্তু খুব সহজ পথে হেঁটেছে। এজন্য প্রত্যক্ষ কর বাড়াতে না পেরে কিন্তু পরোক্ষ কর, আপনি জানেন যে শুল্ক করটা কিন্তু পরোক্ষ কর, সহজেই মানুষের কাছ থেকে এটি আদায় করা যায়। সরকার সেই পরোক্ষ করের সহজ প্রক্রিয়ায় কিন্তু হেঁটেছেন। এটি নিয়ে কিন্তু অনেক দিন থেকেই মানুষ সমালোচনা করছে। যদিও সরকার সমালোচনার মুখে বেশ কিছু পণ্যে যে আরোপিত নতুন শুল্ক কর সেটি প্রত্যাহার করে নেয়, কিন্তু এখনও বেশ কিছু পণ্যে কিন্তু রয়েছে। যার কারণে কিন্তু এইসব খাতে যারা বিনিয়োগ করেছেন উদ্যোক্তা, তারা কিন্তু বলছেন যে অনেক পণ্যের দাম বেড়ে যাবে। বিশেষ করে বিস্কিট সহ বেশ কিছু পণ্যের দাম নিয়ে কিন্তু ব্যবসায়ীদের কয়েকবার দেন দরবারও হয়েছে এনবিআর-এর সঙ্গে। কিন্তু সরকারের যেহেতু রাজস্ব বাড়ানোর চাপ রয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক থেকে চাপ রয়েছে রাজস্ব বাড়ানোর, সরকার কিন্তু আসলে অনেকটা বেকায়দায় রয়েছে। যার কারণে সরকারও আসলে এখান থেকে খুব
পিছু হটার সুযোগ নেই। আপনাকে একটু তথ্য জানাতে চাই। আপনি জানেন যে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে 470 কোটি ডলারের বড় একটি ঋণ সহায়তা নিয়েছে। এই ঋণ সহায়তা নিতে গিয়ে কিন্তু যদিও এই ঋণ সহায়তার উদ্যোগটি বিগত সরকারের সময়ে, কিন্তু এই ঋণ সহায়তার আলোকে কিন্তু বাংলাদেশকে বেশ কিছু শর্তের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যার কারণে এই যে সরকার নতুন নতুন পণ্যে মূসক বাড়াচ্ছে, জ্বালানির দাম বাড়ানোর পদক্ষেপ নিতে হচ্ছে। এসব কারণে মানুষের কষ্ট হলেও সরকার কিন্তু এই যে ঋণের শর্তের কারণে এক ধরনের চাপের মধ্যে রয়েছে বলে আসলে সরকারের কাছে খুব বেশি অস্ত্র নেই এটি মোকাবেলা করবার। পূজা, আপনাকে শেষ যে খবরটি জানাতে চাই, এটি জাতীয় এবং রাজনীতির জন্য একটু গুরুত্বপূর্ণ। আপনি রাজনীতির জন্য কেন সেটা আমি পরে আলোচনায় আসছি। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকেও কিন্তু ঢাকার রাজধানীর দুটি কলেজে, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। আমরা জেনেছি কিছুক্ষণ আগেই বিকেলে এই সংঘর্ষ শুরু হয়। পূজা, একটি জিনিস খেয়াল করবেন যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু নানা দাবিতে যখন যে মনে করছেন তার দাবি আদায়ে কিন্তু রাস্তায় নামছে, যার কারণে কিন্তু এই সরকার প্রায় 6 মাস পার করেছে গতকালই, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সরকার সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছে এবং সরকারও সেটি কিন্তু স্বীকার করছে যে সরকার পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছে না। ঠিক এই প্রেক্ষাপটে কিন্তু যদিও সরকারের তরফ থেকে এই যে আন্দোলনগুলো হচ্ছে, আমি নিজেও কিন্তু ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলাম যে এই সমস্ত আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা। সরকারের তরফ থেকে সেটি অস্বীকার করা হচ্ছে। কিন্তু আরেকটি বিষয় আপনি যদি খেয়াল করেন, গতকাল থেকে কিন্তু সরকার একটি বিশেষ অভিযান শুরু করেছে মাদক এবং যারা দেশকে অস্থির করতে চাচ্ছে তাদেরকে ধরপাকড়ের জন্য। সরকার মুখে বললেও যে এইসব আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই, কিন্তু সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার মনে করছে যে এই সমস্ত আন্দোলনের সঙ্গে এখন ধীরে ধীরে যারা দেশকে অস্থির করতে চায়, সরকারকে কিছুটা অস্থিতিশীল করতে চায়, তারা কিন্তু এতে সম্পৃক্ত হচ্ছে। সেই প্রেক্ষাপট থেকে কিন্তু সরকার এই অপারেশনটা শুরু করেছে। যদিও দেশের এখন বড় রাজনৈতিক দল বিএনপি এটিকে স্বাগত জানিয়েছে, কিন্তু আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই, পতিত সরকার যারা আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু এই অপারেশনকে অনেকটা বলা হচ্ছে যে 1971 সালে যখন অপারেশন সার্চলাইট চালায় ইয়াহিয়া সরকার, তার সঙ্গে কিন্তু আওয়ামী লীগ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক একই কায়দায় হাঁটছে। কাজে এই যে ডেভিল হান্ট এটি নিয়েও কিন্তু দুই রকম কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া রয়েছে। পূজা, এই মোটা দাগে 3টি গুরুত্বপূর্ণ খবরই কিন্তু বার্তা কক্ষ থেকে আমার কাছে ছিল। সাইদ আরমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।